জাপানকে নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ বলা হয়, অর্থাৎ ওই দেশে সূর্য ওঠে বলে বিশ্বাস করে সারা বিশ্ব। এই জাপান একসময় অত্যন্ত যুদ্ধবাজ জাতি ছিল। আমরা যদি পুরনো ইতিহাসে ফিরে যাই দেখতে পাবো জাপান শিল্পোন্নত হওয়ার ফলে এমনভাবে বড় বড় দেশকে আক্রমণ করেছে যা স্বপ্নেও কল্পনা করেনি কোনো দেশ। 1930 সালে সারা বিশ্বে শিল্পায়ন এবং সাম্রাজ্যবাদের জনক হিসেবে জাপানকে সকলে সমীহ করতে শুরু করে। 1931 সালে প্রথম চীনের মাঞ্চুরিয়া দখল করে ফেলে জাপান। পরবর্তীতে চীনের বিপুল এলাকা একে একে দখল নিতে শুরু করে। এরপর 1937 সালে ফের জাপান চীনকে আক্রমণ করে, যেটাকে বলছে নানজিং ম্যাসাকার। সেই সময় জাপানি সেনা 2 লক্ষ নারীকে ধর্ষণ করে, পরবর্তীতে 3 লক্ষ মানুষকে হত্যা করে, যা সারা বিশ্বে রেকর্ড। এরপর শুধু এখানেই ক্ষান্ত হয়নি, জাপান ধীরে ধীরে বিভিন্ন দেশে ফিলিপিন্স, অস্ট্রেলিয়া সহ নানান দেশগুলিতে আক্রমণ করে তাদের দেশেও ধর্ষণ বা সেনা হত্যা চালায়। বর্তমানে জাপানের দিকে নজর অন্য কারণে পড়েছে সারা বিশ্বের। জাপান ইতিমধ্যেই উপলব্ধি করেছে 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসে, কিন্তু 4 বছরেও আমেরিকা রাশিয়াকে ইউক্রেনের ভূমি থেকে তাড়াতে পারেনি। এরপরই জাপানের মনে হয়েছে যদি কোনো কারণে চীন বা অন্য কোনো রাষ্ট্র জাপানের উপর আক্রমণ করে বসে, সেই ক্ষেত্রে আমেরিকা কখনো তাদের পাশে দাঁড়াবে কি না। যদিও বা আমেরিকা জাপানের পাশে দাঁড়ায়, সেই ক্ষেত্রে কতটুকু নিরাপত্তা দেবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও জাপানে এই মুহূর্তে শত্রুর সংখ্যা কোনো অংশেই কম নেই। প্রথমত চীন, দ্বিতীয়ত রাশিয়া, 3 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া, এমনকি দক্ষিণ কোরিয়াও জাপানিদের শত্রু তালিকায় রয়েছে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে ঠিক কী কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমফোর্ট ওমেন এবং ফোর্সড লেবার নিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে জাপানের শত্রুতা ক্রমান্বয়ে বাড়ছে। এবারে জাপান ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছে। এই মুহূর্তে 22 সাল পর্যন্ত জাপানের সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ছিল $40 লক্ষ। বর্তমানে তা দ্বিগুণ করে সামরিক খাতে ব্যয়ের পরিমাণ $80 থেকে $85 বাড়িয়েছে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, জাপান অত্যন্ত শিল্পোন্নত দেশ। তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অত্যন্ত অত্যাধুনিক টেকনোলজিতে জাপান 2025 সালে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান চালু করেছে। ইতিমধ্যেই যত ক্রুজ মিসাইল রয়েছে সেই মিসাইলগুলিকে ঠেকানোর ক্ষমতা বিশ্বের কোনো দেশের নেই, কিন্তু জাপানের ইলেকট্রোম্যাগনেটিক রেলগান দিয়ে মুহূর্তে আকাশের মধ্যেই যে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে জাপান, যা বিশ্বের কোনো দেশ এমন ক্ষমতা অর্জন করতে পারেনি। এবারে প্রশ্ন হচ্ছে, সেই জাপান যেখানে শান্তিপ্রিয় নাগরিক ছিল এবং জাপানের অধিকাংশ মানুষ আজও যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, কারণ তাদের দেশেই একমাত্র পরমাণু হামলা হয়েছিল। এরপর থেকে জাপানের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এইবারে প্রশ্ন উঠেছে, জাপান কেন ক্রুজ মিসাইল তৈরিতে এগিয়ে এলো? ইতিমধ্যেই আমেরিকা থেকে টোমাহক নামের ক্রুজ মিসাইল কিনে তাদের সামরিক ভাড়া বাড়িয়ে তুলেছে। এইবারে এই মুহূর্তে জাপানের সঙ্গে চীনের বৈরিতা হলেও চীন জাপান থেকে কয়েক গুণ এগিয়ে, যা জাপানকে শেষ করে দিতে চীনের খুব বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন হলো, যে সময় জাপান আক্রমণ করেছিল চীনকে 1931 এবং 1937 সালে, সেই সময় চীনের আর্থিক অবস্থা বা সামরিক সক্ষমতা একদমই ছিল না বললেই চলে। এই মুহূর্তে চীনের অধীনে রয়েছে 350 যুদ্ধজাহাজ, যা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলির কাছে ঈর্ষার। ইতিমধ্যেই সেনকাকু আইল্যান্ডকে দখল করার জন্য চীন মরিয়া হয়ে উঠেছে। চীন বলছে যে সেনকাকু আইল্যান্ড নাকি তাদের, কিন্তু প্রশ্ন উঠেছে চীন মাঝে মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে, ঠিক তেমনি সেনকাকু আইল্যান্ডকেও তাদের বলে দাবি করে, এবং যে কোনো সময় তারা বিভিন্ন নৌযান পাঠিয়ে সেনকাকু বন্দরের ওপর নজরদারি চালায়। ইতিমধ্যেই জাপান বলতে শুরু করেছে, যদি চীন কখনো তাইওয়ানকে আক্রমণ করে বসে, সেই ক্ষেত্রে জাপান
এই বিষয়টিকে একটি থ্রেট হিসেবে ধরে নেবে এবং পরবর্তীতে জাপানও আক্রান্ত হতে পারে ভেবে ইতিমধ্যেই তারা সক্ষমতা অর্জন করে চলেছে। যদি আগামী দিনে জাপানও পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে, সেই ক্ষেত্রে জাপানকে আটকাতে 10 বার ভাববে বিশ্বের যে কোনো রাষ্ট্র। তার কারণ জাপানের কারিগরি দক্ষতা প্রশ্নাতীত। আগামী দিনে জাপান যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল সমরাস্ত্র উৎপাদন এবং ক্রয়ের ক্ষেত্রে, তা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির কাছেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বইকি। নমস্কার।